দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলোচিত জুলাই যোদ্ধা মাহাদী হাসানকে রীতিমতো গণধোলাই দিচ্ছে জনগণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন মাহাদী হাসানকে। আওয়ামী লীগের ভাইয়েরা যে জায়গায় আছেন আপনারা মিষ্টি বিতরণ করেন, আপনারা দোকানে চলে যান, সবাই দোকানে চলে যান, মিষ্টি বিতরণ করেন, পরে মিষ্টির দাম বেড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, তার প্রমাণ আমি এই যে আমার হাতে আছে, আপনারা খুব দ্রুত মিষ্টির দোকানগুলো চলে যান, অল্প সময়ের ভিতরে আপনাদের জন্য সুসংবাদ আসতেছে। হঠাৎ করে এতদিন পর জননেত্রী শেখ হাসিনা কেনই বা বাংলাদেশে ফিরছেন, কি এমন গ্রিন সিগন্যাল পেলেন যেটার কারণে তিনি বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশের রাজনীতি থেকে জঙ্গিবাদ উৎখাতের দ্রুত নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসছেন? বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলার জন্য আন্তর্জাতিকভাবে অনেক আগে থেকেই খেলা শুরু করে দিয়েছে। অনেকেই এটাকে বলছে আওয়ামী লীগের গোপন মিশন। সেখানে ভারত নাক গলাবে, চীনও নাক গলাবে এবং রাশিয়াও নাক গলাবে। তার মানে বুঝতে পারছেন আওয়ামী লীগের যে গোপন মিশন, সেই গোপন মিশন অলরেডি কার্যকারিতা দেখানো শুরু করে দিয়েছে। ওই ভিডিওতে বলতে শোনা যায় মাহাদী হাসানের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। কতিপয় দুষ্কৃতিকারী মাহাদীকে কিল ঘুষি ও লাথি মেরেছে। জুলাই সন্ত্রাসীরাই কি এখন টার্গেট? বিদঘুটে বাংলাদেশের প্রতীক সেই জুলাই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরাই কেন একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন? প্রশ্ন আসছে, ইতিহাস কি তবে ঘুরছে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক দাবি করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছেন তার কাছে সেই প্রমাণ রয়েছে এবং সেই ভিডিওটার কিছু অংশ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক। এছাড়াও একজন বিশ্লেষক বলছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফিরবেন তার গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই তিনি পেয়ে গেছেন এবং এ বিষয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন, যা একটু পরেই দেখতে চলেছেন। এছাড়াও দর্শক, আলোচিত জুলাই যোদ্ধা মাহাদী হাসান এবার জনগণের হাতে গণধোলাই খেলো দর্শক মন্ডলী, সেই ভিডিওটাও একটু পরেই দেখতে চলেছেন। কিন্তু হঠাৎ করে এই জুলাই যোদ্ধারা একের পর এক টার্গেটে পরিণত হচ্ছে কেন, সেই বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর কিছু তথ্য দর্শক। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। ছাত্রদলের কিছু নেতারা তারপর হামলা করে তাকে বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি বলে থানায় ওসির সামনে বসে হুমকি দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান বেদম মার খেয়েছেন। দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তার উপর অতর্কিত হামলা হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাহাদীর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই ভিডিওতে বলতে শোনা যায় মাহাদী হাসানের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। এদিকে হামলার সত্যতা নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, কতিপয় দুষ্কৃতিকারী মাহাদীকে কিল ঘুষি ও লাথি মেরেছে। একটার দিকে সংবাদ পেয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্রদলের হবিগঞ্জ জেলা শাখার সদর সচিব মাহাদী হাসান হবিগঞ্জ ডিসি মহোদয়ের অফিসের সামনে রাস্তার মধ্যে কতিপয় লোকজন তাকে মারপিট করেছে, তাকে কিল ঘুষি দিয়েছে এবং লাথি দিয়েছে। সংবাদ পেয়ে আমি গেছি, আমি প্রাথমিকভাবে সেটা জানতে পেরেছি না ঘটনার প্রাথমিক সত্যতা আছে যে কতিপয় দুষ্কৃতিকারী কতিপয় ছেলেরা তাকে কিল ঘুষি দিয়েছে এবং তাকে লাথি মেরেছে এবং তাকে পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর আগে 10 জুন বুধবার মাহাদী হাসান অভিযোগ করেন ফেসবুকে তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা তাকে ধাওয়া করছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় গিয়ে আশ্রয় নেন। বুধবার দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এদিকে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। মাহাদী হাসান নিজের গুরুত্ব বাড়ানোর জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। পুলিশও বলেছে এ ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি তারা। এদিকে গতকাল বুধবার ধাওয়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের মাহাদী জানান, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে তাকে লক্ষ্য করে এই ঘটনা ঘটে। তাকে নির্মমভাবে এখানে মারধর করে তার এই যে শরীরের অবস্থাটা থেকে এখন হাসপাতালে নিয়ে আসছে। ওই স্ট্যাটাসে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনা করেন। বিষয়টি জেলা ছাত্রদলের কিছু নেতাকর্মী সহজভাবে নেননি। আজকে প্রশ্ন আসছে যে জুলাই সন্ত্রাসীরাই কি এখন টার্গেট? 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, বাংলাদেশকে যে চরম অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া হয়েছিল, সেই ষড়যন্ত্রকারীরা এবার কি টার্গেট? এই প্রশ্নটা আসছে।
কারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ আর সইতে পারছে না। যখন সইতে পারছে না, তখন এই যে 2 বছর যাবৎ এই সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করে গেছে, এখন কিন্তু আর নয়। মানুষ ঘুরে দাঁড়াবে যে জুলাই ষড়যন্ত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এক বিদঘুটে বাংলাদেশ, আর সেই বিদঘুটে বাংলাদেশের প্রতীক সেই জুলাই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরাই কেন একের পর এক আক্রমণের শিকার হচ্ছেন। এখন একটাই প্রশ্ন, ষড়যন্ত্র নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? প্রশ্ন আসছে, ইতিহাস কি তবে ঘুরছে? টানা কয়েকটি ঘটনা সাধারণ মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। আমরা কি আবার আগের জায়গায় 2 বছর আগের যে বাংলাদেশে, সেই বাংলাদেশে ফিরে যাওয়ার কি পথ তৈরি হচ্ছে? আমরা এই মুহূর্তে গতকালকের কয়েকটি ঘটনা দেখব। ঘটনা 1, প্রথম এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনায়। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলা শহরের মগরা নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে, এবং এই ঘটনাটির কপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটছে। তথাকথিত যে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ করা হয়েছিল সরকারের অর্থ ব্যয় করে, এগুলো কিন্তু আগামী বছর কয়েক মাসের মধ্যে বা বছরের মধ্যে সব জায়গা থেকে হয়তো উচ্ছেদ হয়ে যাবে। দ্বিতীয় ঘটনাটিও সেই নেত্রকোনাতেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নেত্রকোনার আটপাড়ায় কে বা কারা অতর্কিতে হামলা চালিয়েছে। এবং সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান, যিনি চলতি বছরের শুরুতে প্রকাশ্যেই পুলিশের সামনে দাঁড়িয়ে থানা জ্বালানো এবং পুলিশ পোড়ানোর দমভক্তি করেছিলেন, তিনি গতকাল বুধবার আতঙ্কে কাঁপতে কাঁপতে ফেসবুকে লাইভ করে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন সেই পুলিশেরই থানায়। ছাত্রদল কর্মীদের হামলার ভয়ে তার এই আত্মগোপন এক নতুন সমীকরণ তৈরি করেছে। দর্শক, আমরা গতকালকার 3টি ঘটনার কথা বললাম। এইরকম ঘটনার কপি আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে দেখতে শুরু করেছেন, এবং অনেক জুলাই সন্ত্রাসীদেরকে এখন কিন্তু আপনারা চিনেও পান না। এদেরকে দেখা যায় না, এরা কোথায় গেছে, হারিয়ে গেছে। মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, টিভি সেন্টারে হামলা করা, সেতু ভবনে হামলা করা, বিভিন্ন স্থাপনায় হামলা করার স্বীকারোক্তি দেওয়া এই জুলাই সন্ত্রাসীগুলো কোথায়? এখন কিন্তু এদেরকে খুব একটা দেখা যায় না। এরা কিন্তু প্রায় গর্তে ঢুকে পড়েছে। ইতিহাস সাক্ষী, ষড়যন্ত্র বা ক্ষমতার অপব্যবহার কোনোটি দীর্ঘজীবী হয় না। অতীতে আমরা দেখেছি 75-এর খুনিদের তৈরি ফ্রিডম পার্টি কিভাবে ধুলায় মিশে গেছে। 24-এর খুনিদের এনসিপি গড়ে উঠেছে। এনসিপি জোড়াতালি দিয়ে জামাতের সাথে জোট করে সংসদে গিয়ে স্থান নিয়েছে। এনসিপি এককভাবে নির্বাচন করুক, প্রত্যেকটি আসনে জামানত বাজেয়াপ্ত হবে। ঠিক ফ্রিডম পার্টির পরিণতি হবে এই এনসিপির, ধুলায় মিশে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 24-এর আন্দোলনের পর সারা দেশে যে আইনহীনতা বা মব জাস্টিসের রাজত্ব তৈরি করা হয়েছিল, আজ যেন সেই মবের আগুনে পুড়তে হচ্ছে খোদ সেই আন্দোলনের সঙ্গে জড়িতদের একাংশকে। উগ্র স্লোগান আর প্রতিহিংসার রাজনীতি যে কাউকে ছাড় দেয় না, মাহাদি হাসানের থানার দেয়ালের পেছনে আশ্রয় নেওয়ার ঘটনা তারই সবচেয়ে বড় প্রমাণ। নেত্রকোনার শহীদ স্মৃতি স্তম্ভে আগুন কিংবা জুলাই সন্ত্রাসীদের ওপর এই ধারাবাহিক হামলা, এগুলো কি কেবলই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি বাংলাদেশের রাজনীতিতে আবার কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? আমি শুরুতেই বলছিলাম যে আমরা কি 2 বছর আগের বাংলাদেশে ফিরে যাওয়ার একটা আলামত শুরু হয়ে গেছে, হয়তো বা তাই। জুলাই সন্ত্রাসীরা কি চরম সংকটের মুখে? অবস্থা কিন্তু তাই। আমি শুরুতেই বলেছি যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, সহ্যের একটা সীমা আছে, যে এই পর্যন্ত আমি সহ্য করলাম, এরপরে আর সহ্য করার যায় না। তখন কিন্তু আবার রিভার্স করবে, ঘুরে আসবে, পাল্টা আঘাত হবে। যে আঘাত দিয়ে দমন করা হয়েছে স্বাভাবিক গতিপথকে, সেই আঘাতকারীদের দিকে ফিরে আসছে। সেটি এখন চারিদিকে সুস্পষ্ট হয়ে উঠছে। জঙ্গি হামলায় বাংলাদেশ থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরছেন, তখনই বিশ্ব রাজনীতির মেরুকরণ অনেকটা ঘুরে গেল। কিভাবে ঘুরলো? আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করা হবে। হঠাৎ করে এতদিন পর জননেত্রী শেখ হাসিনা কেনই বা বাংলাদেশে ফিরছেন? কি এমন গ্রিন সিগন্যাল পেলেন যেটার কারণে তিনি বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশের রাজনীতি থেকে জঙ্গিবাদ উৎখাতের ব্রত নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসছেন? এইটার নেপথ্যে কাহিনীটা আছে বস। বিশ্ব রাজনীতির মোড় কিন্তু ঘুরে গেছে। বিগত 24 ঘন্টায় বিশ্ব রাজনীতির যেই প্রেক্ষাপট, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেই
হামলার প্রেক্ষাপট এগুলো যদি একটু বিশ্লেষণ করেন, আপনি অটোমেটিক্যালি আপনার উত্তর পেয়ে যাবেন যে কেন ঠিক এই সময় আওয়ামী লীগ পুনর্জাগরিত হচ্ছে। খেয়াল করে দেখবেন, সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামাতে গিয়ে ট্রাম্প নিজেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এটার নেপথ্য কারণটা কি? এখন বলতে পারেন যে জননেত্রী শেখ হাসিনা তো আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেই সেন্ট মার্টিন দেবে না বলেই তিনি গাইড ধরে বসেছিলেন এবং এখনো আছেন। তাহলে কি তিনি কোনোভাবে আমেরিকার সাথে আপোষ করেছেন? মোটেও না, আমেরিকার সাথে আপোষ হয়নি। মেইন যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা হচ্ছে আমেরিকার বর্তমান যে শাসক তার একটা দুর্বল পয়েন্ট আছে। দুর্বল পয়েন্টটা কি? তার দুর্বল পয়েন্ট হচ্ছে তিনি নোবেল প্রাইজ নিতে চান এবং সেটা শান্তি, অর্থাৎ ট্রাম্পের দীর্ঘদিনের খায়েশ সে শান্তিতে নোবেল প্রাইজ ওন করবে বা অর্জন করবে, এবং সেইটাকে মূলা ঝুলাইয়া ইউনুস কিন্তু বিগত 2 বছর ওরা অনেক ভাঙাইছে যে আমি নিজেও নোবেল প্রাইজ ওনার, আমিও তোমাকে সহযোগিতা করবো, এটা বলছে। কিন্তু পরবর্তীতে বিশ্ব রাজনীতি মোড় যখন ঘুরে যাচ্ছিল তখন দেখছে রাষ্ট্রীয় স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ সাংঘর্ষিক হয়ে পড়তেছে। তখন ধীরে 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 ট্রাম্প কি করলো? আস্তে আস্তে রাষ্ট্রীয় স্বার্থে মনোযোগ দিল। প্রায় 1.5-2 বছর ওই যে কয় না পানি খায় কিন্তু গোলা গোলা করে খায়, এখন কোন প্রাণীটা খায় এটা আমি নাম নাই বললাম, এটা আপনারা নামটা বের করে নিবেন। তো সে ওই গোলা করেই পানিটা খেলো। খাওয়ার পর এখন যখন দক্ষিণ এশিয়া অর্থাৎ সাউথ এশিয়ার পলিটিক্সে আমেরিকার স্বার্থ তিনি চরিতার্থ করতে যাচ্ছেন, তখন সব থেকে বেশি বাধার সম্মুখীন হচ্ছেন এখানকার আঞ্চলিক রাজনীতির। সাউথ এশিয়ায় শুধু যে বাংলাদেশ একটা দেশ, নট লাইক দ্যাট। বাংলাদেশের মতো আরো অনেক দেশ আছে, চীন আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে। তো ধীরে 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 বাংলাদেশে আগ্রাসন চালাতে গিয়ে আমেরিকার যেভাবে রেপুটেশন লস হচ্ছিল, তাতে করে আমেরিকা দেখলো যে ইরানের সঙ্গে যতটা দ্রুত সম্ভব ঝামেলাটা মিটায় ফেলতে হবে। তা না হলে ইরান যেভাবে আমেরিকার অ্যাসেট গুলো ধ্বংস করতেছে মধ্যপ্রাচ্যে, তাতে করে ভবিষ্যতে আমেরিকার অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে। আর সেই সুযোগে চীন দাঁড়ায় যাবে অর্থনৈতিক শক্তি হিসেবে, বিশ্বের অন্যতম দ্বিতীয় পরাশক্তি আর্থিক দিক থেকে তখন দাঁড়িয়ে যাবে চীন, এবং আমেরিকা নিশ্চয়ই সেটা চাইবে না। এজন্য আমেরিকা কি করছে? আস্তে 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 ইরানের সঙ্গে যুদ্ধ থেকে সরে আসার চিন্তা করছে। নেতানিয়াহুকে বলছে যে তুমি দ্রুত এই যুদ্ধ বন্ধ করো, ইরানের সাথে কোনো প্রকার গ্যাঞ্জামে যাওয়া যাবে না, যদি যাও তাহলে তোমার কিন্তু একা একাই যুদ্ধ করতে হবে। আমার কথা না, পত্রিকায় এসেছে নিউজটা, চলেন একটু দেখে আসি। এখানে ট্রাম্প কি বলেছে যে একাই যুদ্ধ করতে হবে, ইরানের হামলা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছে ট্রাম্প। 9 জুন 2026, জুন মাসের 8 তারিখ যখন ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছিলেন, তখন ট্রাম্পের একটাই উদ্দেশ্য ছিল, যদি কোনোভাবে ইসরায়েল এবং ইরানে যুদ্ধ বন্ধ করা যায় একসাথে 2টা কাজ হবে। 1, তিনি যুদ্ধ বন্ধ করার অজুহাত দেখিয়ে নোবেল প্রাইজের দাবিদার হতে পারবেন। 2, একইভাবে ইরানের সঙ্গে এক ধরনের সমঝোতা সৃষ্টি হলে আমেরিকাকে অর্থনৈতিক বিপদের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় 8 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন, 9 তারিখ সকালবেলা যখন নেতানিয়াহুকে ডেকে পাঠালেন, তখন নেতানিয়াহুর সঙ্গে রীতিমতো হাতাহাতির অবস্থা তৈরি হয়েছে। ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে বলেছেন এবার যদি যুদ্ধ করো তোমার একাই যুদ্ধ করতে হবে। এই ঘটনার ঠিক 24 ঘন্টা পর, অর্থাৎ ওই দিন যখন নেতানিয়াহু আমেরিকার হোয়াইট হাউস থেকে চলে আসলেন ইসরায়েলে, আসার পর ঠিক একদিন পরে অর্থাৎ জুন মাসের 10 তারিখে ইরানের হরমুজ প্রণালীর ওখানে মার্কিন অ্যাপাচি বিমান বিধ্বস্ত হলো। ঠিক যখন অ্যাপাচি বিমানটা দুর্ঘটনার শিকার হলো, তার পরের দিনই ট্রাম্প সরাসরি ইরানে হামলা করে বসলেন। ব্যাপারটা কি দাঁড়ালো একবার চিন্তা করেন। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বন্ধ করতে যায় যখন সে ইসরায়েলকে থ্রেট দিল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে থ্রেট দিল তোমাকে একাই যুদ্ধ করতে হবে, ঠিক তার একদিন পরেই আমেরিকার সামরিক হেলিকপ্টার অ্যাপাচি হেলিকপ্টার সেটা হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হলো এবং 2 জন ক্রু পাইলট স্বাভাবিকভাবেই উদ্ধার হলেন, মানে তারা কেউ মরেনি। শুধুমাত্র ওই অ্যাপাচি হেলিকপ্টারটা যে বিধ্বস্ত হয়েছে এইটাকে কেন্দ্র করে আমেরিকার ইগোতে হার্ট করলো। তো স্বভাবতই আমেরিকার প্রেসিডেন্ট না করতে পারবে না, কারণ যদি সে সরাসরি না করে তাহলে আমেরিকার সামরিক বাহিনীর ভিতরে অসন্তোষ তৈরি হবে এবং ট্রাম্পের ইমেজ ডিক্রিজ হবে। এটাকেই বলে গোয়েন্দা সংস্থার গেম বা ওয়ার ডিপ্লোমেসি, বিশ্ব রাজনীতির ডিপ্লোমেসি। তো ফলাফল কি দাঁড়ালো? ট্রাম্প সরাসরি এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন ইরান এবং ইসরায়েল যুদ্ধের সঙ্গে যখন ট্রাম্প সরাসরি যুক্ত হয়ে গেল, তখন ট্রাম্প নিশ্চয়ই ওর দেশে নতুন করে এই যে মধ্যবর্তী ইলেকশন যেটা হওয়ার কথা সেটা একটু ডিলে করাবে। অর্থাৎ আমেরিকার আইনে আছে যে কোনো প্রেসিডেন্ট ইলেকশন হবে না যদি সে দেশ যুদ্ধের সঙ্গে লিপ্ত থাকে। অর্থাৎ ট্রাম্প কিন্তু একবার প্রেসিডেন্ট ছিল, এটা কিন্তু ওর সর্বশেষ মেয়াদ, মাঝখানে একবার ইলেকশনে দাঁড়াইছিল, সেটাতে সে ফেল করেছে। এখন ট্রাম্প যদি তার ক্ষমতাকে দীর্ঘায়ু করতে চায়, যুক্তরাষ্ট্রকে অনায়াসে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে ফেলতে হবে। এটাও কিন্তু ট্রাম্পের একটা ব্যাকএন্ড প্ল্যান থাকতে পারে যে একসাথে 3টা পাখি মারবে, অর্থাৎ এক ঢিলে 3টা পাখি মরবে। কিভাবে? ইরানের বিরুদ্ধে চলে যাবে আমেরিকা এবং যুদ্ধ করবে,
এতে করে ইসরায়েলের বেনিফিটটা হবে, ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এবং সর্বশেষ যদি ট্রাম্প মনে করে যে যুদ্ধ বন্ধ করা দরকার, তাহলে যুদ্ধটা বন্ধ করে দিবে, দিয়ে বলবে কি আমেরিকা এই যুদ্ধের সঙ্গে কানেক্টেড ছিল বলেই যুদ্ধটা আমরা দ্রুত বন্ধ করতে পেরেছি। ওই ঘুরে ফিরে নোবেল প্রাইজের দাবিটা, মানে যেভাবেই দেখে না কেন বেনিফিট হবে আমেরিকা। আমেরিকা যেহেতু বেনিফিট হবে, তো সেহেতু তার কোনো আপত্তি নেই, কারণ আমার দেশ যদি বেনিফিশিয়ারি হয়, আমার দেশের জনগণের তো আপত্তি থাকার কথা না। আর এখানে ট্রাম্পের ব্যক্তিগত লাভ হবে দুইটা। এক, যুদ্ধ বন্ধ হইলে ট্রাম্প নোবেল প্রাইজের দাবিদার হতে পারবে। আর যদি যুদ্ধ চালু থাকে, তাহলে তার মেয়াদ শেষ করার পরেও নতুন করে প্রেসিডেন্ট ইলেকশন এটা আর দেওয়া লাগবে না, কারণ যতদিন পর্যন্ত আমেরিকা যুদ্ধে লিপ্ত থাকবে ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট ইলেকশন স্থগিত থাকবে। অর্থাৎ এখন আমেরিকা যদি 5 বছর যুদ্ধ করে, তাহলে 5 বছরই আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে রাখতে বাধ্য সংবিধান অনুযায়ী, কারণ রাষ্ট্র যুদ্ধে লিপ্ত, এখন নির্বাচন করার মতো পরিবেশ নাই। সেটাই হবে এক্ষেত্রে। অর্থাৎ আমেরিকা যদি ইরানের সাথে যুদ্ধে যায়, তাও ডোনাল্ড ট্রাম্পের লাভ, আর যদি যুদ্ধে না জড়ায় বা যুদ্ধটাকে বন্ধ করতে পারে, তাও ডোনাল্ড ট্রাম্পের লাভ। এখানে মার্কিন গোষ্ঠী নিজেদের লাভের বাইরে কোনো কিছু চিন্তা যেমন করে না, ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার ব্যক্তিগত লাভের বাইরেও কোনো কিছু চিন্তা করছে না। তো এই যুদ্ধের ডিপ্লোমেসি, ওয়ার ডিপ্লোমেসি নিয়ে যখন আমেরিকা ব্যস্ত, ঠিক এই সময়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কেন এই সিদ্ধান্ত নিয়েছে? এই সিদ্ধান্তটা এই কারণেই নিয়েছে, এখন ওই যে তৌহিদি জনতা, তারা কিন্তু ফান্ড পাবে না, কারণ আমেরিকা নিজের যুদ্ধে যদি জড়ায়া যায়, এবং আমেরিকার নিজেরই কিন্তু তখন নিজস্ব যুদ্ধ পরিচালনা করতে যে পরিমাণ ডলারের সাপোর্ট দরকার, সেটা কিন্তু আমেরিকাকে অ্যারেঞ্জ করতে হবে। সুতরাং আমেরিকার নতুন করে কিন্তু সাউথ এশিয়া, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রে টাকা ঢালার মতো কোনো সুযোগ নাই, বা চাইলেও সে টাকা ঢালতে পারবে না, কারণ ওদিকে ইরানের সাথে টাইট দিতে দিতে এদিকে সাউথ এশিয়ায় আইসা তুমি বেস বানাবা, এয়ারবেস বানাবা, বা সামরিক ঘাঁটি বানাবা, সেটার জন্য যে পয়সা, সেই পয়সা শুধুমাত্র অফিসিয়ালি ঢুকবে, কিন্তু তৌহিদি জনতাকে যে উস্কানি দেওয়ার জন্য যে পয়সা, যেটা 5ই আগস্টের সময় পেয়েছিল এই গোষ্ঠীটা, সেই টাকাটা ঢুকবে না। কেন ঢুকবে না জানো? কারণ আমেরিকা তখন তাদের সামরিক বাজেট যতটা সম্ভব স্থগিত করবে, না হয় সংকুচিত করবে। আর এই ফাঁকেই শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে পড়ে, তখন অবশ্যই রাষ্ট্রের স্বার্থবিরোধী চুক্তি সে বাতিল করবে, আর বাতিল করলে আমেরিকার সাথে হওয়া চুক্তিটা বাতিল হয়ে যাবে। তখন আমেরিকা বাংলাদেশের দিকে তাকানোর সময় পাবে না, কারণ তখন সে আমেরিকা ইরান ঠেকাতেই ব্যস্ত থাকবে। অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ নিয়েই আমেরিকা ব্যস্ত থাকবে। লাগলে পরিস্থিতি স্বাভাবিক হলে, বিশ্ব রাজনীতি স্বাভাবিক হলে, তারপর লাগলে আবার রিজিম চেঞ্জ করে হলেও তারা ট্রাই করবে সেন্ট মার্টিনটা আবার নেওয়া যায় কিনা। এইভাবেই এক ধরনের প্ল্যান এক্সিকিউট হচ্ছে বিশ্ব রাজনীতি। পর্যবেক্ষণ অনুযায়ী এটাই দৃশ্যমান হচ্ছে। এখন দেখা যাক ইরান কতটা থাপ্পড় দিতে পারে ইসরায়েল এবং আমেরিকাকে। আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে গেল একটা সামরিক হেলিকপ্টারের অজুহাত দিয়ে, যাতে করে ট্রাম্পের শাসনামলটা আরেকটু দীর্ঘায়িত করা যায়। ইসরায়েলের দরকার ছিল ট্রাম্পের সমর্থন, কারণ ট্রাম্প 8 তারিখে বলেই দিছে যে একা একাই যুদ্ধ করতে হবে, আমেরিকার কোনো সাপোর্ট পাবে না। তো এখন ট্রাম্প যখন সরাসরি যুদ্ধের হিস্সা হয়ে গেল, তো মেঘ না চাইতেই বৃষ্টি ইসরায়েলের জন্য, সেটাই এখন দৃশ্যমান হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, বিশ্ব রাজনীতির খেলা কিন্তু ঘুরছে, ধীরে 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 ঘুরছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।